আমার গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, আমরা যে মাঠে সভা করছি সেখানে প্রধানমন্ত্রী সভা করে গিয়েছিলেন, তার কঙ্কালটা এখন আছে, প্যান্ডেলের কঙ্কালটা এখন আছে। আমরা তো রকম হেলিকপ্টার, আদানি আদানির টাকায় এক্সিকিউটিভ প্লেন, এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন, দূর দূরান্ত থেকে আগে রাত থেকে লোকজনকে নিয়েছে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা, সেটা বামপন্থীরা কোনোদিন করেনি, কোনোদিন করবে না। তবে হবে প্রধানমন্ত্রী আসলেন, কিন্তু আসার আগে যদি অভয়াকাণ্ডের পরে একটু সেই পরিবারের সঙ্গে দেখা করতেন গত বছর, তাহলে বুঝতাম যে তার মনে কিছু দরদ আছে। উনি প্রধান প্রশাসক নন, প্রধান প্রচারক, সেই জন্য প্রচারে এসছেন। কিন্তু প্রশাসক হলে আজকে পশ্চিমবঙ্গের বুকে যে অন্যায়, যে অবিচার, যে তোলাবাজি, যে দুর্নীতি, যা যা পাচার আছে, বালি, গরু, সোনা, চাল, ত্রিপল, শিক্ষক নিয়োগের দুর্নীতি, তারপরে ধর্ষণ, খুন, রাহাজানি, তাহলে উনি বলেছিলেন গতবারে চৌকিদার বলেছিলেন না? এখন দেশের অবস্থা রকম, চৌকিদার নিজে চৌকি যন্ত্র বেছে দিয়েছে, আর নিজেকে আর চৌকিদার বলে না। তাহলে উনি চৌকিদার থাকতে কি অবস্থা হতো? যারা মনে করেছিল তৃণমূলের এত অন্যায়, তাহলে সেলিম ভাই আপনারা কি হবে না? এত বদমাস, এত বজ্জাত, এত গণ্ডগোলের পাবলিক তৃণমূল, এত লুটেরা, তাহলে কি করতে হবে? বলে কাটা সে কাটা নিয়ে দেगा, একটা বজ্জাতকে শেষ করতে আর একটা বজ্জাতকে নিয়ে আসতে হবে, বলেছিল না? তাহলে এখন বজ্জাতি বেড়ে গেল 2014 পর থেকে পশ্চিমবঙ্গের বুকে। যারা মনে করেছিল নবান্নকে সাহেস্তা করতে হবে, 56 লাগবে, আবার মাঝে মধ্যে খবরের কাগজ, টেলিভিশনে আরে বিজেপি নেতারা বলতো 356 লাগবে। আমরা বলেছিলাম এই বাংলা ভবিষ্যৎকে রক্ষা করতে হলে নবান্ন 14 তলা থেকে 64 তাড়াতে হলে কোন 56 ইঞ্চি না, কোন 356 ধারা না। এই বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ, হিন্দু, মুসলমান, আদিবাসী, মতুয়া, তপশিলি, মহিলা, পুরুষ সবাই মিলে যদি আমরা একটা হই, আমরা ইংরেজকে তাড়িয়েছিলাম। আমরা যোদ্ধার জমিদারি শেষ করেছি, ভূমি সংস্কার করেছি, আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছি, আমরা আধা ফাঁসিবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি। আমরা এই দুর্নীতির কাজে পারবো না। মাঝখানে বিজেপি এসে এই যে ভাগাভাগি রাজনীতি করলো, বিভাজনের রাজনীতি করলো, প্রথমে বিজেপি করেনি, প্রথমে মমতাকে দুর্গা সাজিয়েছিল। আর মমতা ব্যানার্জি এখন আর খুঁজে পাওয়া যায় না, বলতে না খবর কাগজে শাহী ইমাম মুসলমানের মসজিদে ওইভাবে সাজায়। আচ্ছা, শাহ মানে বাদশা, যদি বাদশা নেই তাহলে বাদশা ইমাম করতে হবে, কোন ভগবানে হবে? কিন্তু এই মিডিয়া দেখেছেন, এখনো চালাচ্ছে, এই মিডিয়া গুলো এরকমই হয়। এই জানি 56 ইঞ্চি বললাম, আচ্ছা মহিলাকে এসেছিলেন, দেখেছেন 56 ইঞ্চি। আপনার এখানে পানিহাটিতে খড়দহে 56 ছাতির লোককে দেখেছেন? আরে 56 ইঞ্চি ছাতি গরুর হয়, মোষের হয়, বলদের হয়, ষাঁড়ের হয়, হাতির হয়, গন্ডারের হয়, কোনো বুড়ো শুয়োরের হয়, কোনো মানুষের কখনো হয় না। তাহলে মিডিয়া কি? যেটা যা নয় সেইটাকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চালানো হয়, সেটাই গদি মিডিয়াতে চালানো হয়। যেমন এই বাংলার সবচেয়ে চোর বড়, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেই মমতা ব্যানার্জিকে
সবচেয়ে অসৎ লোককে সততার প্রতীক করে চালিয়েছিল। একইভাবে টিপু সুলতান মসজিদের ইমামকে শাহী ইমাম করে চালিয়েছিল। হয় এখন বাঙালির ব্যাপারটা থাকে, তারপরে বলবেন না যে বাড়িতে এমনি বলে পড়া খাবি বলে না, মুম্বাই পড়া খাবি বলে। হ্যাঁ ঠিক আছে বলে না, ওই রুটিন দিতে হলো, কল তরকারি দিতে হলো, বেশি করে তেলে ঢেলে দেওয়া হলো। এইটা মমতা ব্যানার্জি বুঝেছিল আর আরএসএসও বুঝেছিল। তারা এই শতাব্দীর গোড়ায় তখন গম্ভীরপুর আরএসএস এর পত্রিকার সম্পাদক আমার সঙ্গে রাজ্যসভায় ছিলেন শতাব্দীতে। তিনি একটা বই লিখেছিলেন সিপিআইএম এর কত অন্যায় তার সম্পর্কে। তাকে নিয়ন্ত্রণ করেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি উদ্বোধন করতে গিয়ে কনস্টিটিউশন পাবে বললেন, আরএসএস যদি আমাকে 1% সাহায্য করে তাহলে সিপিএম কে বাংলা ছাড়া করে দেবো। আরএসএস এর প্রধান বললেন, তথাস্তু, 1% কেন, আমরা 100% সাহায্য করবো, 100%। এই যে দুর্গাপুজো হয় না, দশপূজার হারিনি পশুরমর্দিনী, তার দেবতারা বর দিয়েছিল অসুখকে বধ করার জন্য। সেই রকম দেশি বিদেশি পুঁজি, প্রতিক্রিয়া শক্তি, সান পরিবার, কর্পোরেট বান, ইলেকট্রাল বন্ড, চিট ফান্ডের টাকা, এই সব দিয়ে মমতাকে দুর্গা সাজানো হয়েছিল আর সিপিএম দিয়ে হারলা সাজানো হয়েছিল। এখন তো সিপিএম বলে, তার হারলা বলতো না, কাগজে টেলিভিশনে বিজেপি তৃণমূল সবাই বলতো না হারলা। তারপরে 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে অমিত শাহ যখন গেলেন, বিজেপির মিটিং ছেড়ে চলে গেলেন 14 তলায় নবান্ন গিয়ে মমতাকে বললেন, ইতনা खिलाया चुराने के लिए इतना मौका दिया, फिर इतना लाल झंडा कहां से चला है। তাহলে ওই যে সৌগত রায় আর শুভেন্দু অধিকারী তখন দুজনেই তৃণমূল, মাওবাদীদের নিয়ে কিষাণ দিয়ে বিপ্লবী সাজিয়ে স্টেন গান নিয়ে, ল্যান্ডমাইন নিয়ে, মেশিন গান নিয়ে, বোমা বন্দুক পিস্তল নিয়ে বলেছিল বুকে পোস্টার লাগিয়ে ঢুকতে হবে যে আমি সিপিআইএম করি না। সেই দিন দেরি নেই যখন তৃণমূলকে বুকে পোস্টার লাগিয়ে ঢুকতে হবে যে আমি তৃণমূল করি না। তাতে যখন মাওবাদী বন্দুক লাগে না, বাংলার মানুষ অনেক সহ্য করেছি আমরা। যে জরিমানা, মিথ্যা মামলা, সন্ত্রাস, খুন আমাদের রাজ্যের গণতন্ত্রকে শেষ করেছে। পঞ্চায়েত নির্বাচন হোক, পুর নির্বাচন হোক, আর পানিহাটি পুর নির্বাচন তো পুরসভা নিজেই একটা কেলেঙ্কারির বড় স্তম্ভ। পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন গণনার সময় কাগজে ব্যবহার করত, তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়ে নিল। গোটা গণতন্ত্রকে চিবিয়ে খেয়েছে। আর দিল্লির প্রশাসনে বসে বসে দেখেছে। এসআইআর দেখছেন না, তাহলে বিজেপি দেখলো এই বুঝে বুঝে এত গুন্ডা, বদমাস, বিরিয়ানির প্যাকেট, মুরগি, মদ দিয়ে ভোট রূপে ব্যবস্থা করবে, নমিনেশন দিতে পারবে না। স্কুল নির্বাচন, অনেক ছাত্র সংসদ নির্বাচন, কোঅপারেটিভ নির্বাচন, এজেন্ট বসাতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, প্রচার করতে পারবে না। তো বিজেপির কাছে অত বাহিনী নেই, প্রত্যেকটা বুথে এরকম মস্তান গুন্ডা করবে, মধুসের ব্যবসা করে তো খান্না শেখ গদিতে বসে থাকে। তাহলে ওরা বললো যে প্রত্যেকটা গণকেন্দ্রে, প্রত্যেকটা ভোটে, প্রত্যেকটা বুথে ব্যালট চিবিয়ে খাওয়া থেকে ভালো হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে গোটা ভোটার লিস্টটাকে চিবিয়ে খেয়ে নাও। এসআইআর করতে সেটাই বললো না, 2 কোটিকে বাদ দেবো, 1.5 কোটিকে বাদ দেবো,
শুভেন্দু মমতা দুজনেই বললো আমার কাছে খবর আছে 1 কোটি 2 লক্ষ বাদ যাবে। ভোট তো আগে হয়েছে, ভোটার লিস্টটা তো কখনো হয়নি। তাহলে যে ভিডিও, যে এসডিও, যে ডিএম, যে আইএস অফিসার, যে ডাব্লিউসি অফিসার তরুণ পাচারে সাথ দিতে পারে, শিক্ষক নিয়োগের দুর্নীতির সাথ দিতে পারে, কয়লা পাচারে সাথ দিতে পারে, চোর সরকারের পাহারা দিতে পারে, তারা একটা ভোটার লিস্ট করতে পারে না। আসলে আমাদের দেশে যে সংসদীয় গণতন্ত্র আছে, এই সংসদীয় গণতন্ত্রে আমাদের সার্বভৌমত্বকে আমরা প্রয়োগ করি জনগণ, জনপ্রতিনিধিদের মাধ্যমে। ভোট মানে হচ্ছে মানুষ সে অধিকার জনপ্রতিনিধিকে দেয়, জনপ্রতিনিধি যে সমস্যাগুলো আছে তার সমাজের জন্য, সমাধানের জন্য নির্ধারণ করে। সংবিধানের ব্যবস্থা ভাগ করা আছে, যারা পলিটিক্যাল সায়েন্স করেছেন, সিভিক্স করেছেন তারা জানে। আইনসভা যেটা জনপ্রতিনিধিদের তৈরি, তারপরে হচ্ছে প্রশাসন যেটা ব্যুরোক্র্যাট, আমলাতন্ত্র, আর তারপরে হচ্ছে বিচার ব্যবস্থা। আমি ন্যায়ালয় বললাম না, কারণ ন্যায় কম হয়, ন্যায় হয়। তাহলে এই যে এসআইআর নিয়ে যা হলো, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, যা মোদী এসে বলছেন, যা স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছেন, যা আমরা বলছি, সেখানে আইনসভার ভূমিকা কি ছিল, বিধানসভার ভূমিকা কি ছিল? বলে বিধানসভায় তো বামপন্থীরা শূন্য, তাহলে অপদার্থ বিজেপি আর তৃণমূল অ্যাসেম্বলিতে থাকলে মানুষের সমস্যার সমাধানের জন্য কোন আইনসভা কাজ করতে পারে না। এসআইআর এর ব্যাপারেও করতে পারেনি। যা তামিলনাড়ু বিধানসভা করেছে, যা কেরালা বিধানসভা করতে পেরেছে, তা বিজেপি তৃণমূল সম্মিলিত পশ্চিমবঙ্গের বিধানসভা করতে পারেনি। তার একটা দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আইনসভা জনপ্রতিনিধিদের, ভোটের সময় কি বলুন, বিজেপি সাইনবোর্ড লাগাবে, মোদীর প্রতিনিধিকে ভোট দিন। কাকে ভোট দেবেন? মোদীর প্রতিনিধিকে। আর এখানে কাউন্সিলর থেকে, চেয়ারম্যান থেকে, এমএলএ এমপি কি বলবেন? মমতার ছবি লাগিয়ে মমতার প্রতিনিধিকে ভোট দিয়ে। মমতা তো নিজেই বলবে যে 294 আসলে আমি আছি। আর বিজেপি এমন করছে যেন মোদী এসে মুখ্যমন্ত্রী হবে। তাহলে জনপ্রতিনিধি কোথায় গেল? 294 জনের মধ্যে যদি মোদীর প্রতিনিধি থাকে আর মমতার প্রতিনিধি থাকে, তাহলে জনপ্রতিনিধি কোথায় গেল? পানিহাটি মানুষের কাছে, হরদার মানুষের কাছে, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন, মোদীর প্রতিনিধি না, মমতার প্রতিনিধি না, নিজেদের প্রতিনিধি বাচন, জনপ্রতিনিধি বাচন, জনগণের প্রতিনিধি বাচন। এটাই হচ্ছে বামপন্থের আহ্বান। আসলে জনপ্রতিনিধি না থাকলে, পছন্দ থাকলে যেটা হয়, সংবিধান যে অধিকার দিয়েছে, জনপ্রতিনিধি আইন যে অধিকার দিয়েছে, সেটা প্রয়োগ হয় না। মমতা দেখেন না, প্রশাসনিক বৈঠক করে, সরাসরি টেলিভিশনে দেখায় যে হবিতবি করে, হবিতবি করে, এসপিকে হবিতবি করে। তার মানে কি? এই সংসদীয় গণতন্ত্রটা চৌকাট হচ্ছে, আমলাতন্ত্রটা স্ট্রং হচ্ছে। সরকার করলাম ওইরকম প্রশাসনিক বৈঠকে মমতাকে বলেছিল আমরা একটা বাস স্ট্যান্ড চাই, মমতা বলেছিল কিন্তু কোনো বাধি বাস স্ট্যান্ড নিয়ে কি হবে? তার মানে এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলর, প্রধান, জেলা পরিষদ, এমপি, এটা সব ফেল হয়ে যায়। আর আমলাতন্ত্র, পুলিশ অফিসার, ডিসি, এসপি, ডিএম, চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, তারা শক্তিশালী হয়ে গেল। আইনসভা যখন কাজ করতে পারে না, তখন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সেটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। আমাদের রাজ্যে যে মাফিয়া গ্যাংয়ের যে রাজত্ব চলছে, কোন নির্বাচিত সরকারের চলছে না। এই আইপ্যাকের মতো মার্সেনারিজ কোম্পানি, তৃণমূলের একটা আইপ্যাকের আমদানি, বিজেপির এরকম 6টা কোম্পানি আছে দেশি বিদেশি, যাদেরকে পলিটিক্যাল আউটসোর্সিং দেওয়া হয়েছে। তোমরা সব কাজ করবে, প্রশাসন তোমরা চালাবে, ভারত তোমরা তুলে নেবে, গঙ্গা পরিষ্কার করতে
কোটি টাকা, সুতরাং ওই কোম্পানি দুর্নীতি করে 5,000 কোটি টাকা কিনে ভোটের সময় খরচ করবে। মমতা ব্যানার্জিও জেলা পরিষদ হোক, পুরসভা হোক, রাজ্য সরকার হোক, পিডব্লিউডি হোক, কোন টেন্ডার পাস হবে না যদি সেটা ওই কোম্পানিগুলো ভেট না করে দেয়। নাহলে মমতা ব্যানার্জি হাইপ্যাকের অফিস থেকে এবং পুলিশের গাড়ি নিয়ে যখন ইডি হয়েছিল বেরোচ্ছিলেন এবং ফাইল নিয়ে চলে আসছিল, তারপরে প্রেসকে বলছে সব নিয়ে আয়া, ওই যে পেন ড্রাইভ, কম্পিউটার, ল্যাপটপ, ফাইল সব নিয়ে এসছিল না, বলে সব নিয়ে আয়া। আচ্ছা আপনি বলুন তো, এই যে এখানে সামনে বসে আছেন, পুরো ব্যাগ নিয়ে বসে আছেন, যদি কেউ পাশ থেকে এসে ওটাকে তুলে নিয়ে চলে যায়, তাহলে আপনি খুঁজে রাখবেন না, আপনি স্বীকার করবেন না, এই নিয়ে গেল বলবেন না। তাহলে সিবিআই, ইডি, সিআরপিএফ, সিআইএসএফ, কেন্দ্রীয় বাহিনী মমতা ব্যানার্জি যখন গাড়িতে সব ফাইল লোড করছে, আইপ্যাকের ট্রেন গাড়ি, কয়লা পাচারের ডকুমেন্টস, ওর দলের সব খালি চিঠা, তখন কিন্তু কোন ভিডিওতে দেখেননি কোন কেন্দ্রীয় বাহিনী বা ইডি অফিসার কেউ বলছে না নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না, এটা বেআইনি কাজ। কারণ ये अंदर की बात है। আমরা তো দিন বলে আসছিলাম, অভয়াকাণ্ডের সময় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ তার রাস্তায় নামলেন, মহিলারা নামলেন, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নামলো, বয়স্করা নামলেন। আমরা কি বলেছিলাম? জাস্টিস। আমরা কি বলেছিলাম? জাস্টিস ফর আরজি কর। আমরা বলেছিলাম নাটক ছেড়ে বিচার করো, অপরাধীদের মাথা ধরো। সুপ্রিম কোর্ট বলেছিল সিবিআই কে যে লার্জার কনস্পিরেসি, ওটা একটা গণধর্ষণ না, একটা খুন না, সেটা তো বটেই, কিন্তু এই মেডিকেল মাফিয়া, এই যে দুর্নীতি চক্র, যার জন্য আপনি ওষুধ খান কিন্তু তার ওষুধ কাজ করে না, ভেজাল ওষুধ, কোটি কোটি টাকা ব্যাপার, গোটা দেশ জুড়ে তার নেটওয়ার্ক, আন্তর্জাতিক তার নেটওয়ার্ক। বলা হলো লার্জার কনস্পিরেসি তদন্ত করতে হবে। সিবিআই বললো, কি বললো সিবিআই? ওই যে মমতা ব্যানার্জি পুলিশ কমিশনারকে পাঠিয়ে ফাইল রাখার চেষ্টা করলেন, সাক্ষীকরণ করার চেষ্টা করলেন, মোহন ভাগবত এসে বললেন না খাতা না বহি, जो ममता दीदी कहे वो सही। आरएसएस এর প্রধান এসে বললেন এই ব্যাপারে রাজ্য সরকার যা করছে, মমতা ব্যানার্জি যা করছে তার উপর আমাদের ভরসা আছে। আজকে দাঁড়িয়ে বড় বড় কথা বলা হচ্ছে, তাহলে আরএসএস প্রধান যদি বলেন মমতার সঙ্গে আছি আরজি করার প্রসঙ্গে, তাহলে কোন তদন্ত হবে? লার্জার কনস্পিরেসি হলে সেখানে যেমন এই মাফিয়া গ্যাং তৃণমূল, তেমনি বিজেপি মাফিয়া গ্যাংও বাইরে থাকতে পারে না। আর এই জন্যই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউ ওই পরিবারের সঙ্গে দেখা করলেন না। কোন মুখে দেখা করবেন, কি বলবেন? ভোট থেকে আসতে পারেন। যখন কলকান, মীনাক্ষী, ধ্রুবজ্যোতি এরা সবাই ওখানে দাঁড়িয়ে বলল পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ওই সর্বদেবতা এখনই দাহন না করে ওটা যাতে আবার কোর্টের নির্দেশে পুনরায় করা যায়। এরকম হয়েছে, আমি রায়গঞ্জে দেখেছিলাম, ধর্ষণের শিকার মেয়ে, কিন্তু ঘটনাচক্রে সে মুসলমান ছিল, খবর দিয়ে দিয়েছিল রাতারাতি তৃণমূলের গুন্ডারা। আমরা হাইকোর্ট পর্যন্ত কেস করেছিলাম, তারপরে খবর থেকে তুলে নিয়ে তার যখন দ্বিতীয়বার পোস্টমর্টেম হলো তখন অপরাধীরা ধরা পড়ল। তাহলে আমরা তো কোনো ব্যক্তির ব্যাপারে না। বুদ্ধদেব ভট্টাচার্যের শবদেহ তখন সাহিত্য আলিমুদ্দিন স্ট্রিটে, আমরা বললাম যে তোমরা যাও ছাত্র যুবরা, আগে গিয়ে ওখানে দেখো কি হচ্ছে। আমরা কি কোনো ব্যক্তিকে দেখেছিলাম? কোন মুখ দেখেছিলাম? কোন পরিচয় দেখেছিলাম? আসলে বামপন্থা মানে হচ্ছে অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এবং ন্যায়ের জন্য দাবি জানাতে হয়।
এখানে বামপন্থী আর দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ। এরা দুই ঝান্ডার রং না। যে কোনো জায়গায় ধর্ষণ হলে জম্মুতে আসিবা কাণ্ড হোক, উন্নাওতে হোক, তপশিলি জাতির মেয়ে হাতরাসে হোক, উন্নাতে হোক, হাসপালিতে হোক, কামদানিতে হোক, কানগুলিতে হোক, আর আর্জি করে হোক, দুটো রেসপন্স হয়। একটা দক্ষিণপন্থী প্রতিক্রিয়া শক্তি, তারা সনাতনী নাম করে, শরীয়তি নাম করে বলে মেয়েদের এরকম পোশাক কেন করেছিল, রাতে কেন বেরিয়েছিল, পুরুষ মন্দির কেন সঙ্গে ছিল, নাইট ডিউটি কেন করছিল, মেয়েরা কেন স্কুলে কলেজে হাসপাতালে রাস্তায় ঘাটে বাসে ট্রেনে যায়, তাদের তো ঘর মধ্যে দরকার, ঘরের মধ্যে থাকা। আর বামপন্থী হচ্ছে রাত দখল, বামপন্থী হচ্ছে যেটা মেয়েদের অধিকার, সমান অধিকার। নজরুলের ভাষায় সামনের বাংলায় আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেকটা সৃষ্টি আছে নারী, অর্ধেকটা নয়। এটা কোন দক্ষিণপন্থী স্বীকার করে না। এটা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, জম্মু এই ধরনের ঘটনা হলে মৌলবাদী শক্তি, শান্ত পরিবার, ওই কথাটাই বলে, এরা দক্ষিণপন্থীরা বলে যাতে মেয়েরা যাওয়ার ঘরে ঢুকিয়ে দাও। তারা সন্তান প্রসব করবে, তারপরে কমপ্লিট কে বলবে কত বেশি কার বাচ্চা হবে, কত সংখ্যা বাড়বে। কিন্তু রামমোহন দেখা করে 90 আগরের পর এই বাংলাদেশে এই যে পানিয়াটি জাতীয়তার কথা মনে করতে হয় যে শিক্ষাঙ্গনে, প্রশাসনে, রাজনীতিতে, সংস্কৃতির জগতে, অর্থনৈতিক কারবারে, ব্যবসা বাণিজ্যে পুরুষদের যেরকম অধিকার আছে, মেয়েদেরও সেরকম সমান অধিকার আছে। আসলে ধর্ষণকে ব্যবহার করা হয় পুরুষতান্ত্রিক সমাজে, যে মেয়েরা অনেক বার রয়েছে, ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ছেলেকে একটু শিক্ষা দিতে হবে, ধমক দিতে হবে, চমক দিতে হবে। পুরুষদেরকে যেমন বন্দুক নিয়ে করে, পিস্তল নিয়ে করে, বোমা নিয়ে করে, সেরকম মেয়েদের ক্ষেত্রে ওরকম বডি শেমিং করে, মলিস্ট করে। এটা হচ্ছে বামপন্থী। আর দক্ষিণপন্থীরা যদিও বলতে বাধ্য হয়, তাহলে বলতে আসিবা ওরা তো মুসলমানদের। হত্যাকারী এবং ধর্ষণের মধ্যে পুলিশও ছিল, কিন্তু তারা ধর্ষকের পক্ষে মিছিল করলো আরএসএস বিজেপি, কারণ ধর্মের দৃষ্টিতে দেখছে। উন্নয়তে গোটা পরিবারকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলো, হত্যাসে গোটা পরিবারকে শেষ করতে চাইল, কারণ ওরা উচ্চ বর্ণের করেছে নিম্ন বর্ণের মেয়েকে। আর বামপন্থীরা যখন প্রতিবাদ করে, তখন কোন ব্যক্তি নয়, কোন ধর্ম নয়, কোন জাতি নয়, কোন ভাষা নয়, কোন রাজ্য নয়, কোন দেশ নয়। এটাই হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে তফাৎ। আপনি ন্যায়ের পক্ষে অথবা অন্যায়ের পক্ষে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু কিনা যেন তাদের দৃঢ় সমর্থন। অবস্থান স্পষ্ট করতে হয়। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম সিপিএম হিসেবে যায়নি, খবরের কাগজে লিখলো সিপিএম কোথায়। আমরা বলেছিলাম সিপিএম এর ব্যাপার না, এটাই রাজ্যের ব্যাপার। পার্লামেন্টে গত শতাব্দীতে যখন আমি রাজ্যসভার মেম্বার, কংগ্রেসের এক এমপি ছিলেন শরদ সকালে, মহারাষ্ট্র থেকে তার সঙ্গে আমার তর্ক হয়েছিল। উত্তর ভারতে ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে। ও বলতে গিয়ে বললো সব রাজ্য, আমি দাঁড়িয়ে বললাম আমি বাংলা থেকে এসেছি, তুমি সব রাজ্যের সঙ্গে বাংলাকে মেলাতে পারবে না। বাংলা রবীন্দ্র নজরুলের রামমোহন বিদ্যাসাগরের এখানে মেয়েদেরকে অন্য চোখে দেখা হয়, অন্য সম্মানের চোখে দেখা হয়। কিন্তু আজকে দাঁড়িয়ে আরএসএস এর দুর্গার কাছে দাঁড়িয়ে আমরা এই গর্ব করতে পারি না যে গোটা দেশে যা ঘটছে তার থেকে বাংলা আলাদা। এজন্যই আমরা বলি। তাহলে মমতা ব্যানার্জি মনে হচ্ছে ফর্ম দিলেন, পুরো ফর্ম একটা লিস্ট করেছিলেন, রাতে ধরবে না, পুরুষ সঙ্গী থাকবে না,
একটা মহিলা ডাক্তার যদি থাকে তার সঙ্গে মহিলা ডাক্তার থাকবে, পুরুষ অনুযায়ী থাকবে না। এগুলো সব হচ্ছে দক্ষিণপন্থী। কিন্তু গোটা দেশের দক্ষিণপন্থী, গোটা বিশ্বের দক্ষিণপন্থীর সামনে জাস্টিস ফর আরজিকর মুভমেন্ট আপনাদের সোদপুরের ট্রাফিক মোড় থেকে গোটা বিশ্বে যেখানে দেশীয় অন্যায়ের বিরুদ্ধে তারা এটা বললো যে ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে যদি লড়াই করতে হয় সেটা বাম ধারায় করতে হয়। সিপিএম বলছি না, যারা কোনোদিন মিছিলে আসেননি, মিটিং আসেননি, যারা মিছিল মিটিং করে নাচ শিক্ষাতে তারাও এসেছিলেন। আইপিটি এর গানে, সুভাষ মুখার্জির কবিতায়, শরীরের গানে, ঋত্বিকের কোটেশনে রাস্তাকে ওকে গান নিয়েছিলেন, দেয়ালে তারা লিখন দিয়েছিলেন। শুধু এরা জেল যায়নি, আমরা বললাম যে ন্যায় বিচার কর। আর এইখানে যারা শাসক তারা বিপদ বলে শাসক সে রাজ্যের হোক আর কেন্দ্রের হোক, তারা চায় না মানুষের সম্মিলিত ভাবে প্রতিবাদ করুক। এই জন্য মমতা ব্যানার্জি যখন এসেছিলেন, সরকারের প্রথম এসে বলেছিলেন মুখে দুটো কাজ লাগিয়ে রাখো। কেন বলেছিলেন? যাতে কেউ প্রতিবাদ না করে, মিছিল করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, মিটিং করতে পারবে না, ঠান্ডা লাগাতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, কিন্তু করতে হয়। অনেকে বলে সব করে কি লাভ? আচ্ছা, করে আগে দেখেছেন উত্তর ভারতে আরাবলী পাহাড় 4টি রাজ্যে বিস্তৃত, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি। সুপ্রিম কোর্ট বললো এটা পাহাড় না, আদানি, আম্বানি, মোদি সাহেব খিদে মেটানোর জন্য, পাথরের খিদে মেটানোর জন্য এই পাহাড়কে গোল্ডেন দিয়ে শেষ করে দিতে হবে। জেনজি, তরুণ প্রজন্ম, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়া ওয়ারিয়ার্স, পরিবেশবিদ, আদিবাসী, ধর্মপ্রেমী মানুষ যারা পাহাড়কে পুজো করেন, প্রকৃতি প্রেমী সবাই গেলেন। হাজার হাজার মানুষ মিছিল করলো, রাস্তায় নামলো। ले मसाले चल पड़े हैं लोग मेरे गांव के, মশাল মিছিল হলো। সুপ্রিম কোর্ট 2.5 মাসের মধ্যে নিজের খেলা টুকু চাকতে বাধ্য হলো, বললো না এটা পাহাড়। তাহলে বুঝেছেন, যারা অন্যায় করে তারা চায় না মিছিল মিটিং পরিবার হোক, আর যারা অন্যায় প্রতিবাদ করে তখন তারা বলে পথে এবার নাম সাথী, পথেই হবে, হচ্ছে না, রাস্তায় নামতে হয়, প্রতিবাদ করতে হয়। এখানে দাঁড়িয়ে কেউ কেউ মনে করতে পারেন এটা দেখি দক্ষিণ কথা মানে কথায়। আপনাদের মনে আছে রেজানুর আমরা মমতা ব্যানার্জিকে মনে আছে রেজানুরের মাকে নিয়ে বিক্রি করালেন, বললেন মুঝে ইনসাফ চাইয়ে। ইনসাফ হয়েছে? রেজানুরের অপরাধী শাস্তি পেয়েছে, বরঞ্চ রেজানুরের হত্যাকারী সেও এখন তৃণমূলের নেতা, আর রেজানুরের ভাইও এখন তৃণমূলের এমএলএ, কলেজে করে থাকবে না। এটা একটা ব্যক্তি, একটা পরিবারের লড়াই না, এটা একটা ব্যবস্থার বিরুদ্ধে, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। পুলিশকে দিয়ে, আইএস অফিসারদের দিয়ে, সিপিকে দিয়ে মমতা ব্যানার্জি যে কাজ করেছেন, কেন্দ্রীয় সরকার ইডিকে দিয়ে, সিবিআই কে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই কাজ করায়, তার একমাত্র বামপন্থীরাই পারে। তোমার অন্যায় অন্যায়, ওর অন্যায় অন্যায়, এটা কখনো হতে পারে না। নিজের জায়গায় আলো খাই আর পরের জায়গায় আল্লাহ দোহাই, দুটো এক হতে পারে না। এই বিধানসভা নির্বাচন 2026-এ আমাদের যে সংসদীয় গণতন্ত্র আছে, যার মূল ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক ধর্মত্ব প্রজাতন্ত্র, সেইটাকে রক্ষা করার লড়াই। আমরা বাংলাদেশে দেখেছি কদিন আগে মৌলবাদী শক্তি জামাত জন্মের কারণে কি হয়, ভোট হলো, অনেকে দীর্ঘশ্বাস ফেললেন। আমরা কেউ বিএনপির সমর্থক না, কিন্তু এটুকু বুঝলাম যেভাবে ওখানে সংখ্যালঘুদের উপরে, যেভাবে ধর্মস্থানের উপরে
যেভাবে প্রতিবাদীদের উপরে, যেভাবে মহিলাদের উপরে, যেভাবে কমিউনিস্টদের উপরে, সোশ্যালিস্টদের উপরে, আওয়ামী লীগের উপরে আক্রমণ হচ্ছিল, দুর্নীতি হচ্ছিল, আমরা সবাই চেয়েছিলাম ওখানকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারা অনুযায়ী যাতে ওখানে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ বেঁচে থাকে আমাদের স্বার্থে এবং ওই দেশের স্বার্থে। তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অবস্থা বেঁচে থাকতে চাইলে আমাদের দেশে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অবস্থা থাক, এটা আমরা চাইব না। কেউ কেউ মনে করে তোমার যুদ্ধ খারাপ, আমার যুদ্ধ ভালো, তোমার বাংলা খারাপ, আমার বাংলা ভালো, তোমার খুন খারাপ, আমার খুন ভালো। আর এখানে রাজনীতির নীতির প্রশ্ন আসে, এই জন্য মতাদর্শ লাগে, এই জন্য নৈতিকতা লাগে। শুধু লেগে পড়ো ভেঙে পড়ো বললে হয় না। আমরা এই নির্বাচনে আমরা বলেছি আমাদের রাজ্য আক্রান্ত, আমাদের রাজ্যকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে, কারণ দেশকে বাঁচাতে হবে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে ইতিহাস সাক্ষী আছে, গোটা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দর্শন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাস্তা দেখিয়েছে, বাংলা রাস্তা দেখিয়েছে। আজকে মমতা ব্যানার্জির হাতে করে এই বাংলা শিক্ষা, সংস্কৃতি, সম্প্রীতি চৌপাট হয়েছে। এখন আর বাংলা ভারতকে রাস্তা দেখাতে পারছে না। তাহলে দেশকে সর্বনাশের পথ থেকে রুখতে হলে, একটা ফাসিস্ট শক্তিকে প্রতিহত করতে হলে বাংলাকেই পথ দেখাতে হবে। তাই দেশকে বাঁচানোর জন্য আগে বাংলাকে বাঁচানো দরকার আছে। বাংলাকে বাঁচানো মানে বাংলার স্কুল বাঁচানো, কলেজ বাঁচানো, রাস্তা বাঁচানো, নদী বাঁচানো, নর্দমা বাঁচানো, আমাদের পাহাড়, আমাদের টিলা, আমাদের ঝর্ণা, আমাদের জলাশয়, আমাদের পুকুর, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় শুরু নয়, আমাদের হাসপাতাল, আমাদের স্বাস্থ্য কেন্দ্র, আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের শ্রম, আমাদের শ্রমের দাম, আমাদের 100 দিনের কাজ, আমাদের আবাসন, এই সব বাঁচাতে হবে। এইগুলো খুব রাশি তৃণমূল বিদেশে, এবং 2014 থেকে যখন থেকে বিজেপি সরকার এসছে তখন থেকে তৃণমূলের এই লুট আরো বেশি বেড়েছে। নরেন্দ্র মোদী 2014 এসে বলেছিলেন চিটফান্ডের ব্যাপারে, মমতা তো বলেছিল যাকে আছে তাকে আছে, আর নরেন্দ্র মোদী বলেছিল সবকো আন্দার কর দেঙ্গে। অনেকে বলেছিল ঠিক আছে, এবার মোদী যখন বলেছে সবকো আন্দার কর দেঙ্গে, হিন্দু হৃদয় সম্রাট মোদী মুখে কথা বলেন না, আপনারা মুখে ভুল করেছিলেন। উনি যখন বলেছিলেন সব চোর को गिन के अंदर करेंगे, ওটা জেল के अंदर में बीजेपी के अंदर कर देंगे। এবং তার বিজেপি মধ্যে গিয়ে অনন্ত বিশ্বকর্মা হোক আসামের মুখ্যমন্ত্রী, ওড়িশার মন্ত্রী হোক, আমাদের এখানকার শুভেন্দু হোক, सब प्रकार सब बंदर एक साथ तृणमूल से जाके बीजेपी के अंदर, कांग्रेस से जाकर बीजेपी के अंदर। আমরা এই নির্বাচনে কাদেরকে বাঁচাবো? আমাদের রাজনীতিকে, আমাদের রাজ্যকে, আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে। বিজেপি আর তৃণমূলের মধ্যে দেখবেন সব রিসাইকেল এলিমেন্ট। রিসাইকেল এলিমেন্ট বলেন, মোবাইলের জন্য রিসাইকেল থাকে, কম্পিউটারে থাকে, কিন্তু আমাদের যারা বয়স্ক মানুষ লোকের আছে, আমার মতো পুরনো লোক ছোটবেলায় দেখতাম, এখনো আসে, পড়ায় আসে না, পুরানো কার্টুন, পুরানো পেট্রোল, তামাকি, এখন প্লাস্টিক, কম্পিউটারের অংশ সব কিনে নিয়ে যায়, পেশা বিচারা। তারপরে কিনে নিয়ে গিয়ে আপনার কাছে একটু প্লাস্টিকের টুকরো নিয়ে গেল, তারপর ওটা কোম্পানিতে গিয়ে রিসাইকেল করে দিয়ে আবার একটু মগ হয়ে আবার কি হয়ে ফেরত আসে। আমরা কি বলি খুব সাবধান, ওটা ক্যান্সার এলিমেন্ট থাকতে পারে। ওই যে ইউজ প্লাস্টিককে দিয়ে আবার যদি রিসাইকেল করা হয় তাতে কিন্তু আপনার চর্মরোগ হতে পারে। তাহলে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সাবধান, ওদের ক্যান্ডিডেট লিস্ট দেখবেন, ওদের নেতাদের দেখবেন, সবই তৃণমূলের কাছ থেকে পুরানো প্লাস্টিকের মতো কেনা, বিজেপিতে এসে আর নাহলে বিজেপি থেকে পুরানা বা ঘুরে গিয়ে ওই ধরনের চলে আবার এই ধরনের চলে যাচ্ছে।
সিপিআইএম দাবির সঙ্গে বলতে পারে আমরা একেবারে বীজতলা তৈরি করে নতুন চারা উঠিয়ে মাঠে ময়দানে রোপণ করেছি, একেবারে শ্রেষ্ঠ একেবারে থেকে শুরু করে থেকে শুরু করে থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যেমন কিছু ভেটার আছেন বিকাশদার মতো, এমনি আমাদের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বেরোজগারি আছে পাশে পর্যায়ে শুভ ময়ূর দেশের কথা বললাম, সায়নদীপ বরানগরে আর কোন দল মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে গর্বের সঙ্গে বলতে পারে কোন দলের হিম্মত নেই। আমাদের প্রার্থী হলিউড টলিউড বলিউড থেকে কলিউড থেকে ধার করে নিয়ে আসি না, আপনাদের মধ্যে থেকে পায়ে হেঁটে ময়দানে লড়ে জেল খেটে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে হকের লড়াই লড়ে তারা নিজেরা এক একজন নায়ক হয়ে ওঠে। যেমন বড়দানাচ্ছি আপনাদের ঘরে যেভাবে নায়ক হয়ে উঠেছে, এটা কোনো ব্যক্তির ব্যাপার না, নিজের ব্যাপার। আর ভোটের পরে বলেছে ত্রিশঙ্কু হবে, কেউ বলতে পারছে না কারোর পক্ষে কোনো হাওয়া হবে। আর এই জন্য বিজেপি তৃণমূল দুজনে কি বলছে, সিপিএম কে ভোট দেবেন না। আবার মনে বিজেপি সিপিএম তৃণমূল একই কথা বলে, অনেকে বিশ্বাস করে না। আচ্ছা বিজেপি হচ্ছে না সিপিএম কে ভোট দেবেন না, দিলে নষ্ট হয়ে যাবে। তৃণমূল কি হচ্ছে, সিপিএম কে ভোট দেবেন না, দিলে নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে যে বৃষ্টি আছে না 50-50 আদা লেখা আদা নকি বিজেপি তৃণমূলের 50-50 আছে। বিভাজনের রাজনীতি মানে দিনকে মেরুকরণ মানে তোমার 50 আমার 50। এটা ভুল বললাম, অঙ্কে একটু ভুল হয়ে গেছে। আসলে 210 মিলে 420 420। আমাদের বিদেশ নীতির দিকে তাকিয়ে দেখুন, গোটা বিশ্বে আমরা নেতা ছিলাম, বিশ্বগুরু সাইনবোর্ড লাগালো, এখন আমাদের কেউ আঞ্চলিক হিসেবে করছে না। গত নির্বাচনের সময় মোদী একটা সিলিন্ডার লাগিয়ে মনে আছে উজ্জ্বলা গ্যাস যোজনা, একটা মহিলার মুখ দেখিয়ে সব পেট্রোল পাম্পে লাগিয়ে দিয়েছিল না। এখন বিজেপিকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তাহলে তোমাদের পোস্টারে একটা গ্যাস সিলিন্ডারের ছবি লাগিয়ে তারপরে ছোটবেলায় যখন যেত ট্যাঙ্কারে করে গ্যাস বা পেট্রোল ঘোরায় তখন বুঝতাম না একটু হাইলি ইনফ্লেমেবল, তাই না? প্রচন্ড দহনশীল। মোদী গ্যাস নিয়ে গ্যাস দিয়েছে, বলেছিল দাম কমিয়ে দেবে। আর একটা ওই ইরানের উপর হামলা হলো, ইসরায়েল এবং আমেরিকা মিলে হরমুজ সুরানিতে কিছু একটা দুর্মুজ হলো ট্রাম্প। আর তারপরে এখানে গ্যাসের দাম বাড়লো, শুধু না ব্ল্যাক মার্কেট হলো। এখন গ্যাস সমাজে পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের জাতীয় সুরক্ষার কথা বলে যে বিজেপি রাজনীতি করে, আমাদের জ্বালানি সুরক্ষা কোথায় এত বড় দেশে? আচ্ছা যারা গ্যাস ছিল না তারা ব্ল্যাক মার্কেট কেন হল? বেশি দাম দিলে পাবেন, কারণ মানে ছিল যেরকম যেখানে যখন ক্রাইসিস হয় হঠাৎ করে দাম বাড়িয়ে দিল, ডাইনামিক ট্রেডের নাম করে। এইটাকে বলে কালোবাজারি। বিজেপি থাকবে আর কালোবাজারি হবে না, এটা হতে পারে না। আজকে যে বিজেপি আরএসএস শ্যামাপ্রসাদ মুখার্জিকে নায়ক সাজাচ্ছে, কোনদিন সাহস করে বিজেপি বলবে না পরাধীন ভারতের সংযুক্ত বাংলার খাদ্যমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কখনো লিখবে না প্রাক্তন খাদ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার মর্মান্তর হয়েছিল, অকাল হয়েছিল, ইংরেজ শাসন ছিল, শ্যামাপ্রসাদ খাদ্যমন্ত্রী ছিলেন। তার আগে বাংলা ভাষায় সাহিত্যে অভিধানে কালোবাজারি, মজুদদারি, মুনাফাখোরি এই শব্দগুলো ছিল না। মঙ্গল কাব্য থেকে শুরু করে 40 পর্যন্ত 1940 পর্যন্ত বাংলা ভাষায় মজুদদারি, কালোবাজারি, মুনাফাখোরি ছিল না। তারপরে সুকান্ত বৃত্তি হলো সৌন্যের মালিক, সৌন্যের মজুদার, তোদের টাকাতে জমা হলো কত মৃত মানুষের হাত, হিসাব কি তা।
তাহলে বিজেপি থাকবে, আর মজুদদারি হবে না, কালোবাজারি হবে না, মুনাফাখোরি হবে না, এটা হতে পারে না। যুদ্ধ হোক আর দাঙ্গা হোক, কিছু মানুষের আঙুল তুলে করা গাছ হয় আর বেশিরভাগ মানুষের সর্বনাশ হয়। এই জন্য আমরা যুদ্ধেরও বিরুদ্ধে, দাঙ্গারও বিরুদ্ধে। আর যুদ্ধ আর দাঙ্গা লাগিয়ে বড়বাজারের ধান্না শেখরা যাদের ভূমিকা ফুলে ওঠে, আঙুল তুলে করা গাছ হয়, তারা যুদ্ধের মালানা তৈরি করে আর সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে। আমরা যখন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলি, কোন একটা জাতি একটা ধর্মগোষ্ঠীর কথা না, আমরা বলি মানুষের কথা। এবারে নির্বাচন দেখেছেন, আমরা গত 1 বছর ধরে বলেছি পশ্চিমবঙ্গের নির্বাচন মন্দির মসজিদের নামে হবে না। 24-এর নির্বাচনে বিজেপি বলেছিল আমি ভক্ত রাম মন্দির করে দিলাম, মমতা বলল তুমি রাম মন্দির করেছো, আমি দীঘায় জগন্নাথ মন্দির করে দিলাম। তারপরে কোটা মেদিনীপুরের ব্যাপার হবে, উত্তরে যখন বন্যা হলো, বিপর্যয় হলো, পাহাড়ে ধস নামলো, মমতা যখন এখানে রেল রোডে নামছিলেন, আমরা যখন রেল ভলেন্টিয়ার, চা বাগানের শ্রমিক, কৃষকরা নামলাম, আমাদের যা ছাত্র ছিল তাই নিয়ে মানুষ নামলো রিলিফের জন্য, পুনর্বাসনের জন্য। মমতা ব্যানার্জি 2.5 মাস দিয়ে ওখানে বললেন যে আমি মহাকাল মন্দির করবো। তারপরে উত্তরবঙ্গে মহাকাল হবে, কিন্তু কলকাতা, উত্তর চব্বিশ, দক্ষিণ চব্বিশ শহরে কি হবে, বললেন এখানে আমি দুর্গম মন্দির দেবো। তারপরে ভোটের ব্যাপারে যেটা বললাম, বিজেপি একটা হোলসেল ব্যবসা করে, প্যান ইন্ডিয়ান, তৃণমূল সেরকম খুচরো ব্যবসা করে, মন্দির নিয়ে এরকম খুচরো 3টে মন্দির করবে। তারপর সেটা বলে শুনতে হবে না, রেল রোডে গিয়ে ইমাম সাহেবের পাশে দাঁড়িয়ে একটু মাটি মানুষ ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মতো করে দেবে। এখানে দাঁড়িয়ে দেখবেন এবারও ভোটের আগে খবরের কাগজ টেলিভিশন রেডি ছিল, বাবরি মসজিদ, রাম জন্মভূমি আর রাম মন্দির আর জগন্নাথ মন্দির এই নিয়ে ভোট হবে। আমরা বলেছিলাম না, বিধানসভা নির্বাচন সরকার তৈরি করা, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা না, সরকারের কাজ হাসপাতাল তৈরি করা, স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, সরকারি বাস চালানো, ঠিক মতো ট্রেন চালানো, নিকাশি ব্যবস্থা করা। আপনাদের তো পুরসভা এখানে কামরা একটা পরিবার সব দখল করে আছে, তাই না? বলেছিল নির্মল বাংলা বলতে, কিন্তু নির্মল পানিহাটি এমন করেছে, পানিহাটির নামই পাল্টে গেছে। মানে যখন একটা বাচ্চা যদি বলে পানিহাটি কি, বলবে পানিতে হানি, তাই না? জল জমে না, বর্ষাকালে এমনি জমে, অন্য সময় জমে, কোন নিকাশি ব্যবস্থা নেই। আমরা কলকাতাকে এখানে দাঁড় করিয়েছি, গোটা রাজ্যে আমরা বলছি, আমরা রাজ্যের জন্য একটা ইতিহাস তৈরি করেছি, জেলার জন্য করেছি। প্রত্যেকটা বিধানসভা একেবারে ভূমি স্তর থেকে বৈঠক সভা করে মানুষের কাছ থেকে জেনেছি মানুষের জ্বালা যন্ত্রণা কি, দাবি দাওয়া কি, অভাব অভিযোগ কি, এবং বামপন্থীরা যা বলে তাই করে। জ্যোতি বসু বলতেন যেটা পারবে সেটাই করবে, যেটা পারবে না সেটা করবে না। আমরা জরুরি অবস্থার পরে বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল, আমরা বলেছিলাম সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করবো, সমস্ত রাজনৈতিক বন্দীকে মুক্তি দেব। আমরা সিপিএম বলিনি, বামফ্রন্ট বলিনি, এবং সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল প্রথম ক্যাবিনেটের সিদ্ধান্তে। এমনকি কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব যে জেলের মধ্যে ছিল, নকশালপন্থীরা যারা ছিল, যারা সিপিএম কে খুন করেছিল, কিন্তু রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছিলাম। আমরা বলেছিলাম ক্লাস 10 পর্যন্ত আমরা বিনা পয়সায় পাওয়াবো। গোটা পৃথিবীতে প্রথম বুর্জোয়া সিস্টেমে একটা সরকার তৈরি হয়ে বলেছিল ক্লাস 10, আমরা ক্লাস 12 পর্যন্ত ফ্রি করেছিলাম। তারপর আস্তে আস্তে স্কুলের শিক্ষা বাড়লো। আপনারা সবাই জানেন কলেজ, বিশ্ববিদ্যালয়, বৃত্তি শিক্ষা, প্রফেশনাল শিক্ষা, পেশা শিক্ষা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইন বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইত্যাদি ইত্যাদি। আজকে বিজেপি আর তৃণমূল গোটা দেশে সরকারি শিক্ষাকে ধ্বংস করছে। আমার মতো লোকজন, আপনাদের মধ্যে অনেকে আছে
যদি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যদি সরকারি পুষ্করতার ব্যবস্থা না থাকতো, তাহলে আমরা শিক্ষিত হয়ে এই মাঠে এসে বক্তৃতা করার উপযুক্ত হতে পারতাম। তাহলে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত প্রান্তিক মানুষের ছেলেমেয়েরা যাতে শিক্ষিত না হয়, তার জন্য মোদী ও মমতা দুজনে উপযুক্ত ব্যবস্থা করেছে। যাদের দেশ তো আছে, সে তো অস্ট্রেলিয়া কানাডা এগুলো পড়াতে পারে, বিদেশি বিশ্ববিদ্যালয়ে এখানে 5 স্টার 7 স্টার ক্যাম্পাস এগুলো পড়াতে পারে, কিন্তু বাকিদের কি হবে? এরকম স্বাস্থ্যের ক্ষেত্রেও শুধু অ্যাম্বুলেন্সের সংখ্যা বেড়েছে, রেফারেন্স আছে, সারাদিন ধরে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাচ্ছে, এই হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছে, ডাক্তার নেই, ডাক্তার থাকলে বেড নেই, বেড থাকলে ডেট নেই, অপারেশন থিয়েটার খালি নেই, অসুস্থ হলে আইসিইউতে বেড নেই। এবং এইটাই হচ্ছে সরকারের কাজ ছিল, এইগুলো করা। বামেরা না থাকা মানে হচ্ছে সরকার এই স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, নিকাশি, পানীয় জল তার থেকে উদ্যোগ হয়ে যায়। আর তার কাজ হয় বালি পাচার করা, গরু পাচার করা, কয়লা পাচার করা, সোনা পাচার করা। আর যারা মনে করেছিল বিজেপি এদেরকে সাহায্য করতে আহ্বান করছি, বিজেপি করেনি, করতে পারে না। চোর কখনো চোরকে করে না, লুটেরা কখনো লুটেরাকে ধরতে পারে না। দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট হচ্ছে। এই লুটকে বন্ধ করার জন্য এই লাল ঝান্ডা বামপন্থ পারে। আমরা বলেছিলাম চোর ধরো, জেল ধরো। কে বলবে? রাজীব কুমার নিজে তো উর্দু ছেড়ে দিয়ে তৃণমূলের দুর্নীতি করে রাজ্যসভা নির্বাচন তো। আর আমরা বললাম গ্রাম জাগাও, চোর খাও। আর এই বিধানসভা বলছি গ্রাম শহর দুটোই জাগাও এবং চোর খাও। সে কাজটা আপনারা পানিহাটিকে করবেন। কমরেড কলকান দাসগুপ্ত তরুণ তাজা আমাদের যুব আন্দোলন ছাত্র আন্দোলনে বেরিয়েছে। ভালো লিখতে পারে, ভালো বলতে পারে, শুধু নয় সে লড়তেও পারে, বুক ছিটিয়ে রয়ে। আপনাদের সমস্যাগুলো করে শুধু অ্যাসেম্বলি থেকে বলবে তা নয়, ওখান থেকে লড়ে ভিড়ে কেড়ে কুড়ে আপনাদের উন্নয়নের অংশটাকে ছিনিয়ে নিয়ে আসবে এবং এই পানিহাটির চেহারা পাল্টাবে। এই দাবি আমি আপনাদের করতে পারি। শেষ কথা বলবো, উর্দুতে একটা শের আছে, আমি বাংলায় বলছি। নগর কোতোয়ালে আমাদের বিরুদ্ধে শুধু একটাই অভিযোগ আছে। নগর কোতোয়ালে আমাদের বিরুদ্ধে শুধু একটাই অভিযোগ আছে, আমরা যে মাথা তৈরি করি সেটাকে সহজে নোয়ানো যায় না। সরকার হচ্ছে সেটাকে একটা মাথা, সেই শিল্পে আপনারা উন্নতশীল করবেন, উচ্চ তুলে ধরবেন, পানিহাটিও মর্যাদা হবে, বাংলার অহিত সম্মান গৌরব ফিরে আসবে। বলেছিলেন থেকে এই লড়াই করতে হবে, এই লড়াই লড়তে হবে, এই লড়াই লড়তে হবে। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद।